নমস্কার আইনজীবী। নমস্কার, হ্যাঁ বলুন। আইনজীবী ফিরদৌস সামিম কথা বলছেন? হ্যাঁ বলছি, বলুন। হ্যাঁ, আজকে তো ডিএ মামলার শুনানি ছিল, আপনি তো দিল্লিতে ছিলেন। এখনো হ্যাঁ, এখনো কি দিল্লিতে? এই ফিরলাম, এই মাত্র ফিরলাম। হ্যাঁ, তো আজকে কি হলো? আজকে যেহেতু এর আগে এই মামলাটি শুনছিলেন মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল এবং মহামান্য বিচারপতি পি.কে মিত্রের বেঞ্চ, আজকে যেহেতু মহামান্য বিচারপতি পি.কে মিশ্রের ফলে মহামান্য বিচারপতি সন্দীপ মেহতা এসছেন, সেহেতু বেঞ্চ কম্বিনেশন চেঞ্জ হয়ে যাওয়ার জন্য আজকে শুনানি হয়নি। যে কোনো যেতে বলেছেন যে সোমবার বা শুক্রবার দেবো, যদিও কম্পিউটার দেখাচ্ছে যেহেতু যে টেন্টেটিভ ডেট 11 তারিখ আগামী সেপ্টেম্বর মাসের, আচ্ছা। ওটা পরিবর্তন হতেও পারে কারণ অর্ডারটা এখনো পর্যন্ত আপলোড হয়নি। অর্ডারটা আপলোড হলেই জানা যাবে যে রিটার্নেবল ডেট কবে। তো এখনো পর্যন্ত টেন্টেটিভ ডেট শো করছে 11 সেপ্টেম্বর, কিন্তু সেটা পরিবর্তন হতে পারে যেটা অর্ডারটা আপলোড না। কিন্তু ওটা বলেছিলেন যে সোমবার বা শুক্রবার যে কোনো একদিন দেবেন এবং সেটি টপ অফ দ্য বোর্ড অথবা দুটোর সময় ফিক্স করবেন, সেদিন শুনানি হবে। আচ্ছা, তাহলে কি আজকে যারা আইনজীবী ছিলেন এবং তারা কি উপস্থিত কেউ কেউ ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি যেমন ছিলাম, তারপরে সরকার পক্ষের থেকে কপিল সিপাল ছিলেন, তারপরে অন্যান্য সংগঠনের যারা তারাও ছিলেন। তো অন্য একটা সংগঠনের অ্যাডভোকেট যারা ছিলেন তারা হয়তো ছিলেন না, যেমন পাটোয়ারিয়া তিনি ছিলেন না, গোপাল সুব্রমণিয়াম তিনি ছিলেন না। কিন্তু মানে যেহেতু হয়নি, এটা মেনটেনিং এর সময়ই মেনটেনিং হয়েছে, একদম প্রথমেই শুরুতেই মেনটেনিং করেছেন, কারণ বেঞ্চ কম্পোজিশন যেহেতু পরিবর্তন হয়েছে, সেই জন্য মেনটেনিং হয়েছে। এবং জানিয়ে যে হ্যাঁ, যে কোনো সোমবার বা শুক্রবার নেওয়া হতে পারে এবং সেটা 11 অফ দ্য বোর্ড অথবা দুটোর সময় ফিক্স করা হতে পারে। দেখা যাক, কাছাকাছি যে কোনো সময় হতে পারে, যদিও কম্পিউটার জেনারেশনে দেখাচ্ছে যে 11 সেপ্টেম্বর টেন্টেটিভ ডেট, এটা কম্পিউটার জেনারেটেড ডেট, ফলে সেটা অর্ডারে দেওয়া পর্যন্ত বা না দেখা পর্যন্ত বলা সম্ভব না বা উচিত নয়। অর্ডারে দেখা যাক, অর্ডারটা এখনো আপলোড হয়নি, অর্ডারে আপলোড হলে জানা যাবে রিটার্নেবল ডেট কবে। তার কারণ ওপেন কোর্টে ডেটটা বলেননি, কারণ যেহেতু সেকেন্ড জাজ যিনি ছিলেন তিনি তো আর ওই কোর্টে বসেননি, বলে সেকেন্ড জাজের সঙ্গে তিনি কথা বলেই হয়তো ডেটটা হয়তো অর্ডারে থাকবে। তাহলে দেখা যাক কবে ডেট থাকে। একেবারেই। এবং আপনারা তো প্রত্যেকেই চাইছেন যে যত দ্রুত সম্ভব এই মামলার নিষ্পত্তি হোক। তো আপনার কি মনে হয়? চাওয়া হয় সেটাই স্বাভাবিক। আমি পিটিশনার পক্ষের মূল মামলাকারী সংগঠনের আইনজীবী হিসেবে সেটাই চাইবো, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু আপনার কি মনে হচ্ছে যে 11 তারিখের মধ্যে, মানে বা 11 তারিখে যদি হয়, মানে পরবর্তী শুনানির যে দিন যেটাই ধার্য হোক না কেন, সেদিন কি মোটামুটি ভাবে একটা মানে নিষ্পত্তির জায়গায় চলে যেতে পারে? সেটা সেটা বলা যায় না, এটা কারণ এটা তো জ্যোতিষ প্র্যাকটিস না, এটা আইন প্র্যাকটিস বলে এটা ওইভাবে কিছু বলা যায় না। আজকে এফেক্টিভ শুনানি হয়নি কিছুটা সময়ের জন্য, কিন্তু এখন এই বেঞ্চে যথেষ্ট এফেক্টিভ শুনানি করেছে বলে বলাটা অসম্মুখীন হবে। এটা ডেট ফিরিয়েছে ঠিক কথা, আদালতে প্রক্রিয়া সম্পর্কে তো অন্তর্ভুক্ত থাকছে, সেটা মেনে অনেক দেখা তো অবশ্যই আমরা প্রত্যেকেই আছি পরবর্তী কবে শুনানির দিন। অবশ্যই নেওয়ার চেষ্টা করবো। দেখুন, আমরা সবার জিতেছি এই মামলায়, আমরা অবশ্যই চেষ্টা করবো যত দ্রুততার সঙ্গে এই মামলার শুনানি হোক, কিন্তু আদালতের যে স্বাভাবিক প্রসিডিউর সেগুলোকে গ্রহণ করতে ফিরদৌস, একটা অন্য এটা তো ট্যাঙার মতো বিষয় না, গেলাম যে ইচ্ছা হলো শুনলাম না, ইচ্ছা হলো শুনলাম না, এরকম তো হয় না। উভয় পক্ষকে যিনি ঠিক বলছেন তাকেও শুনতে হয়, যিনি ভুল বলছেন তাকেও শুনতে হয়, প্রতিটি মামলাতেই তাই। প্রতিটি মামলাতেই দুটো পক্ষ থাকে এবং মহামান্য বিচারপতিরা একটা পক্ষকে যেতাম, তার মানে আরেকটা পক্ষের বক্তব্য ভুল, মানে আদালতে এটা স্বাভাবিক বিষয় যে ঠিক বলছে তাকেও শুনতে হয়, যে ভুল বলছে তাকেও শুনতে হয়। ঠিক ভুলের মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটাই বিচার করেন বিচারকরা বা বিচারপতিরা।
একেবারেই। ফিরদৌস, আমার একটা অন্য প্রসঙ্গে আপনার কাছে একটা জিজ্ঞাসা রয়েছে। সেটি হচ্ছে যে কয়েকদিন আগে ফের আবার গ্রেফতার হলেন, মানে পুনরায় গ্রেফতার হলেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তো এই যে একবার গ্রেফতার, আবার পুনরায় গ্রেফতার, এই যে বিষয়টা, এবং আবার এ, কখনো ইডির তৎপরতা, কখনো সিবিআই এর তৎপরতা রাজ্যে, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি এই মামলাগুলো করেছি প্রাথমিক থেকে শুরু করে ওই সোমেন নন্দী মামলাতে সিএ এফআইআর হয়ে যাচ্ছে, বা ধরুন নবম দশম একাদশ দলের গ্রুপ সি যে গ্রুপ, যে সমস্ত মামলায় সিবিআই নির্দেশকের পর একের নির্দেশ করিয়েছে, পরবর্তীতে গ্রেপ্তারও হয়েছেন, কেউ কেউ বেলও পেয়েছেন, আবার গ্রেপ্তার হয়েছেন, যেমন ধরুন জীবন কৃষ্ণ সাহা। আমি মনে করি আরো অনেকের গ্রেপ্তার হওয়া উচিত, ইনক্লুডিং মমতা ব্যানার্জি। ফলে তাদের এখন গ্রেপ্তার হয়নি। ইডির উচিত যে দ্রুততার সঙ্গে এই ইনভেস্টিগেশন কমপ্লিট করা, এবং প্রসিকিউশনের উচিত দ্রুততার সঙ্গে সকলকে ট্রায়াল সম্পূর্ণ করে ওই শাস্তির জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু শাস্তির জায়গায় নিয়ে যেতে গেলে যে তৎপরতা প্রয়োজন, সিবিআই বা ইডির মধ্যে সেই তৎপরতা দেখছে না, এটা দুর্ভাগ্যজনক। এবং তার কারণ এখনো পর্যন্ত অনেকেই আছেন যারা, বিশেষ করে ধরুন টেন্টেড ক্যান্ডিডেট, তাদের মধ্যে কতজনকে এই তদন্তের আওতায় নিয়ে এসে তাদের মধ্য থেকে ওই দালালদের নাম, দালালদের থেকে নেতার নাম, ছোট নেতা, বড় নেতা করে একেবারে মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত, এই যে রূপটা, এই রূপটা তো আনাত করতে হবে। সেটা করতে কোথাও সিবিআই বা ইডির ক্ষেত্রে একটা মন্থরতা দেখা যাচ্ছে। কারণ যাই হোক না কেন, কারণ সাধারণ জনগণ ভালো করেই বুঝতে পারছেন যে বিধানসভায় ইডি, লোকসভায় মোদী, এই ফর্মুলায় টাইম ফলের উপর ভিত্তি করে অনেক কিছু হচ্ছে। এটা হওয়া উচিত নয় বাঞ্ছনীয়। তাতে মানুষের এই সিস্টেমের প্রতি আস্থা কমছে, আস্থা একেবারে নড়ে যাচ্ছে। এটা হওয়া একেবারেই কাঙ্ক্ষিত নয়, এবং যারা এটা করছেন তারা তাদের উপযুক্ত রাজনৈতিক যে ফলাফল সেটা পাবেন বলে আমি মনে করি। তার কারণ জনগণ বুঝতে পারছেন দুর্নীতি হচ্ছে, আমরা দুর্নীতি আনাত করার জন্য লড়ছি, কিন্তু রাজনৈতিক কারণে সেই দুর্নীতিটা প্রকৃত যে শাস্তি, আনাত হয়ে যাওয়ার পরেও শাস্তি প্রদান, সেটা হওয়ার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে রাজনৈতিক বোঝাপড়া। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একেবারেই। অনেক ধন্যবাদ ফিরদৌস দা, আমরা আপনার সঙ্গে কথা বললাম।